এই ভিডিওতে আমরা আর ইউ সিও বিগত বছরে বায়োলজিতে আসা প্রশ্নসমূহ সমাধান করব। ওকে, কেননা যে কোনো ভর্তি পরীক্ষার পূর্বে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, ভাইয়া দেখো, বলতেছে রক্তের অনুচক্রিকা কমে যাওয়াকে কি বলে? অনুচক্রিকা মানে কি ভাইয়া? অনুচক্রিকাকে আমরা জানি যে অনুচক্রিকার ইংরেজি নাম হচ্ছে থ্রম্বোসাইট। কোনো কিছু যদি কমে যায় তার সাথে যুক্ত হয় পেনিয়া, তার মানে অনুচক্রিকা কমে যাওয়ার যে প্রক্রিয়া বা অনুচক্রিকা ক্রমে যাওয়াকে আমরা বলতেছি থ্রম্বোসাইটোপেনিয়া। ওকে, অ্যান্সার এ নাম্বার। বাকিগুলো যদি দেখি, লিউকোসাইট বা শ্বেতরক্তকণিকা কমে যাওয়াকে আমরা বলতেছি লিউকোপেনিয়া। আরবিসি বা রেড ব্লাড সেল কমে যাওয়াকে আমরা বলতেছি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। ওকে, সেগুলো আমরা জানি। আচ্ছা, দেন 57 বলতেছে ঘাসফড়িং এর গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটিকে আমরা কি বলি? সেটা একটু মনে রাখবে, এটাকে আমরা মেসেন্টেরন বলি। কি বললাম? ঘাসফড়িং এর গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত যে জায়গাটা, এটাকে আমরা কি বলি? মেসেন্টেরন। ওকে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, সো 58 রক্তরসের অজৈব উপাদান কোনটি? সো রক্তরসের অজৈব উপাদান, অজৈব উপাদান বলতে তোমরা বিভিন্ন ধরনের যে আয়নগুলা দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, এই উপাদানগুলোকে আমরা বলতেছি মূলত অজৈব উপাদান। ওকে, সো অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো তো একটা প্রোটিন, তাই না? কিন্তু বাট আয়োডিনকে আমরা বলি কি? অজৈব উপাদান। ওকে, সো বই যদি তুমি একটু চার্টটা জাস্ট দেখো, সেখানে তুমি দেখতে পাবে আয়োডিন হচ্ছে আমাদের কি? অজৈব উপাদান। ওকে, সো দেন 59 হ্যামস্ট্রিং কি? হ্যামস্ট্রিং হচ্ছে এটা একটা হাঁটুর পেশি, তাই তো? সো এই হ্যামস্ট্রিং পেশি কিন্তু তিন ধরনের। ওকে, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, আর একটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, আর একটা হচ্ছে সেমি ট্যান্ডিনোসাস। ওকে, সো হ্যামস্ট্রিং পেশি আসলে এখানে তিনোটাই অ্যান্সার হয়। তাহলে মানে হ্যামস্ট্রিং পেশি কি যেহেতু বলছে, তুমি যে কোনো একটা দাগাতে পারো, বাট এখানে আনফরচুনেটলি তিনটাই অ্যান্সার হয়। বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, তিনটাই হলো কি আমাদের হ্যামস্ট্রিং পেশি। ওকে, সো তিনটাই আমরা দাগাতে পারি, প্রবলেম নাই। কিন্তু পরীক্ষায় আমরা যে কোনো একটা মানে বেশি তো দাগানো যাবে না, তাই না? একের অধিক তো দাগানো ঠিক না। ওকে, সো এই আর কি। আচ্ছা, সো তারপর 60 আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? আচ্ছা, সো এখানে আমরা যে আমাদের যে রক্তকণিকার যে কাজগুলা, এগুলোর মধ্যে কোনটা আণুবীক্ষণিক সৈনিক, কোনটা কি, এগুলো একটু মনে রাখা গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে প্রথম কথা হচ্ছে মনে রাখবো আমাদের যে ইউসিনোফিল, ইউসিনোফিল যে আছে, সে কি দানাদার না অদানাদার? প্রথম কথা হচ্ছে নামের শেষে যাদের ফিল আছে আমরা জানি তারা হচ্ছে দানাদার। ওকে, তারা কি দানা যুক্ত, বুঝলাম। নামের শেষে যাদের ফিল আছে তারা দানা যুক্ত। এখন ইউসিনোফিল হচ্ছে আমাদের অ্যালার্জি, ইউসিনোফিল অ্যালার্জি ও কৃমির লার্ভা প্রতিরোধ করে। ও কি করে? কৃমির লার্ভা প্রতিরোধ করে। সো যেখানে অ্যালার্জি ও ক্রিমির লার্ভা দেখবো, সেখানে আমরা ইওসিনোফিল দেখাবো। আচ্ছা, মনে রাখবো এই নিউট্রোফিল এবং মনোসাইট, আরেকটা আছে কি মনোসাইট শ্বেত রক্তকণিকার মধ্যে, এই দুইটা আমাদের কি করে জানো? এই দুইটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটো, ওকে, একটু বুঝে নিও। সো কি করে? মনোসাইট এবং নিউট্রোফিল, অর্থাৎ এম দিয়ে আমি মনে রাখি, এই দুইটা আমাদের কি করে? ফ্যাগোসাইটোসিস করে। তারপর অনুচক্রিকা তো আমাদের রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। ওকে, সেগুলো আমরা জানি। এবং অনুচক্রিকা কিছু পরিমাণ আমাদের দেহের প্রতিরক্ষামূলক রূপেও কাজ করে, বাট মূলত কাজ করে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। আর ডাব্লিউবিসির মধ্যে কোনটা? লিম্ফোসাইট। আমি এভাবে মনে রাখি, লতে লিম্ফোসাইট, আর লতে লম্বা, আর তার মানে আণুবীক্ষণিক সৈনিক। তো সৈনিক লতে লম্বা, লতে লিম্ফোসাইট, মানে কি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। সেই লিম্ফোসাইট কি করে? আমাদের অ্যান্টিবডি উৎপন্ন করে। সো এখানে আণুবীক্ষণিক সৈনিক বা অ্যান্টিবডি উৎপন্ন করে কি? লিম্ফোসাইট। ওকে, সো 61 নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে কি বলে? সো তুমি যখন ক্রোমোজোম নিয়ে পড়বা, তো বা পড়ছো, তুমি তখন দেখার উচিত যে আমাদের একেবারে যখন মাঝখানে তো একটা হচ্ছে মুখ্য কুঞ্চন, এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার থেকে শুরু করে একেবারে শেষের টেলোমিয়ারের দিকে একটা আবার আরেকটা জায়গা আছে। ওকে, তো সেই জায়গাটাকে আমরা বলতেছি মূলত কি? এই যে জায়গাটা,
মানে যে জায়গাটা একটা খাঁজ কাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি মূলত গৌণ কুঞ্চন। ওকে, সো এই গৌণ কুঞ্চন বা টেলোমিয়ার থেকেই মূলত পরবর্তীতে আমাদের যে নিউক্লিওলাস পুনর্গঠিত হয়। ওকে, সো গৌণ কুঞ্চনের মাধ্যমে, সো নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয় কাকে? আমাদের এই গৌণ কুঞ্চন। ওকে। ওকে, সো নেক্সট 62, বৃহদন্ত্রের কাজ নয়। সো বৃহদন্ত্র, প্রথম কথা হচ্ছে আমাদের যে বৃহদন্ত্র কি করে, বৃহদন্ত্র কি পরিপাক করে? উত্তর হচ্ছে না ভাইয়া। পরিপাক তো বেশিরভাগই ক্ষুদ্রান্ত্রের যে ডিউডেনাম আছে সেখানে হয়ে যায়। সো বৃহদন্ত্র কাজ করে হচ্ছে শোষণ। সো সে কি কি শোষণ করে? বিভিন্ন ধরনের ভিটামিন শোষণ করে, পানি, অজৈব লবণ এগুলা শোষণ করে। এখন প্রোটিনের ভাঙন এটা কি বৃহদন্ত্র করে? না, এটা তো আমাদের যকৃৎ করে, তাই না? তো তাহলে প্রোটিনের ভাঙন কে করবে? আমাদের যকৃৎ। ওকে, এটা বৃহদন্ত্রের কাজ না। 63, মানব কঙ্কালতন্ত্রের অংশ নয় কোনটি? সো আমরা মানব কঙ্কালতন্ত্র যারা পড়ছি জানি, কারণ ওইখানে ক্লাভিকল, ফ্যালাঞ্জেস, স্ক্যাপুলা সবগুলাই ছিল। বাট বান্ডল অফ হিস কি হচ্ছে? আমাদের হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের মধ্যে থাকে কি আমাদের বান্ডল অফ হিস। ওকে, সো এভি নোড, এসএ নোড, আমরা এসএ নোড, এভি নোড, তারপর হচ্ছে বান্ডল অফ পার্কিনজি তন্ত্র, বান্ডল অফ হিস, এগুলো আমরা জানি। 64, হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী করোনারি সংকীর্ণতার জন্য অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলে কি? তুমি দেখবা বইয়ে খুব সুন্দরভাবে বলা আছে যে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী করোনারি সংকীর্ণতার জন্য অক্সিজেন অথবা খাদ্য জাতীয় যদি কোনো কিছু সরবরাহ বাধাগ্রস্ত হয় তখন তাকে আমরা বলতেছি ইস্কিমিয়া। ওকে, তাহলে আমরা তাকে বলতে কি বলতেছি ভাইয়া? ইস্কিমিয়া। তাহলে এখানে অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, নেক্সট 65, কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? সো রেস্ট্রিকশন এনজাইম নয়, এটা জানার আগে আমাদের জানতে হবে রেস্ট্রিকশন কোনগুলা। রেস্ট্রিকশন এনজাইম মনে রাখবা, আমাদের বইয়ে তিন ধরনের রেস্ট্রিকশন এনজাইমের কথা বলা আছে। একটা হচ্ছে ইকো আর আই, বাম আই, আর হিন্ড 3। ওকে, সো এখানে ডি নেস এইটার কথা আমরা কোথাও পাই না। ওকে, রেস্ট্রিকশন এনজাইম। এখন এই যে ইকো আর আই, বাম আই এবং হিন 3, এগুলা ঠিক কোথায়, মানে ডিএনএ এর বেজের ঠিক কোথায় বরাবর কাটে, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। বাট আরিউতে আসার পসিবিলিটি নাই বা কম। এটা জেউতে আসতো যে ঠিক কি বরাবর আমাদের এই রেস্ট্রিকশন এনজাইম গুলা কাটে, মানে কোনটা কোন বরাবর কাটে এটা আসে। বাট এটা এখন আপাতত তোমাদের প্রয়োজন নেই, তোমরা জাস্ট মনে রাখবা রেস্ট্রিকশন এনজাইম এই তিনটাই। আর যেটা নয় এখানে ডিনেজ আই, এটা। ওকে, সো তারপর 66, যদি কোন যদি কোনো ব্যক্তির প্রতি মিনিটে আমাদের 60 বার হার্টবিট হয় তবে তার কার্ডিয়াক চক্রের সময়কাল হবে। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে প্রতি মিনিটে 80 বার হার্টবিট, তার মানে একবার হার্টবিট হতে যতটুকু সময় লাগে তাকেই তো আমরা বলতেছি কার্ডিয়াক চক্র, তাই না? সো আমরা যদি ঐকিক নিয়মে করি যে 80 বার হার্টবিট হয় কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। সুতরাং একবার, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য দেখানো, একবার হার্টবিট হয় 60 / 80। সো আমি যদি দুইটাই ইংরেজিতে লিখি, ওকে, এত সেকেন্ড, সো এই দুইটাকে তো যদি তুমি জাস্ট ভাগ দাও তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই দুইটাকে ভাগ দিলে 0.75 আসবে। ওকে, কত আসবে? 0.75, 0.75 সেকেন্ড। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি? আমাদের হার্টবিট হবে 0.75 সেকেন্ড। কিন্তু আমরা কিন্তু বই দেখে আসছে যে আমাদের হৃৎপিণ্ডের যে স্বাভাবিক কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। তখন আমাদের স্বাভাবিক এক্স প্রতি মিনিটে 75 বার হার্টবিট কল্পনা করা হতো। এখানে কিন্তু 80 বার বলা আছে, সো এখানে 80 বার বলা আছে, তাই এটা হবে না, আগেরটার মতো অ্যান্সার হবে না। আমাদেরকে যা দেওয়া আছে তার ভিত্তিতে অ্যান্সার বের করতে হবে। ওকে, সো যদি 75 বার হইতো তাহলে আমাদের অ্যান্সার হতো 0.8 সেকেন্ড, বাট যেহেতু এখানে 80 আছে তাই এখানে পাল্টে গেছে। ওকে, 67, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? সো এই জিনিসগুলো আমরা একটু এইভাবে মনে রাখবো যে যখন কোনো একটা ইংরেজি নাম থাকবে তখন অলওয়েজ গলগি বডি, গলগি বডি নামটা ইংরেজি না, সো অলওয়েজ গলগি বডি হবে। ওকে, যখন কোনো ইংরেজি নাম তখন গলগি বডি হবে। সো ভাইয়া আরেকটা উদাহরণ দেন তো। হ্যাঁ, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গলগি বডিকে। ওকে, সো কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? গলগি বডিকে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? গলগি বডিকে। এখন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যদি না বলে, যদি বাংলা নাম দিয়ে দিত, যদি বলতো যে শর্করা তৈরির কারখানা, ওকে, সো শর্করা তৈরির কারখানা কিন্তু আবার আমাদের কাকে বলা হয়? ক্লোরোপ্লাস্টকে। ওকে, বা প্লাস্টিডকে। ওকে, সো প্লাস্টিডকে বলা হয় আমাদের শর্করা তৈরির কারখানা। ওকে, আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যখন ইংরেজি নাম থাকবে তখন গলগি বডি, যখন ট্রাফিক পুলিশ বলবে তখনও গলগি বডি। ওকে, আর লাইসোজোম কি? লাইসোজোম তো আমরা জানি যে জীবাণু বক্ষণ করে, মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন কেন্দ্র, এবং রাইবোজোমকে বলা হয় আমাদের প্রোটিন ফ্যাক্টরি। ওকে, সো এগুলো আমরা জানি। 68, রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা পালন করে। সো এটা তোমরা যখন আমাদের বইয়ে দেখবা যে
ভেরোরিসিপ্টর যখন মানে কাজ করে আমাদের রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা পালন করে কি আমাদের ভ্যাসোপ্রোসিন হরমোন, ভ্যাসোপ্রেসিন হরমোন। ওকে, সো দেন নেক্সট, ভ্যাসোপ্রেসিন স্নায়ু মূলত আর কি। জীববিদ্যা 56, একটি প্লাজমা প্রোটিন কোনটি প্লাজমা প্রোটিন নয়? সো প্লাজমা প্রোটিন কোনগুলা? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রোপিন, এইগুলো হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। সো এগুলোর মধ্যে না যেটা, এটা হচ্ছে আমাদের বিলিরুবিন। ওকে, বিলিরুবিন আমাদের লোহিত রক্তকণিকা ভাঙনে তৈরি হয় আমরা জানি। এবং বিলিরুবিনের কালার কি? বিলিরুবিনের কালার হচ্ছে কি আমাদের সবুজ। ওকে, বিলিরুবিন সবুজ এবং ভার্ডিন হচ্ছে আমাদের হলুদ। 57, অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটি? সো এটা তুমি মুখস্থ করতে পারো যে পেপসিন হচ্ছে অ্যাসিডিক পরিবেশে কাজ করে, বাট তুমি যদি একটু ব্রেইন খাটাও, যে আমাদের যখন পাকস্থলীতে কি থাকে, আমাদের পাকস্থলীতে HCl খরিত হয় এবং পেপসিনোজেন খরিত হয়। এবং ওই পেপসিনোজেনকে HCl কি করে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। এখন পেপসিন যদি স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারতো তাহলে তার HCl প্রয়োজন ছিল না। সো তুমি এভাবে রিলেট করে পড়তে পারো, যেহেতু HCl খরিত হবে আর HCl যেহেতু একটা অ্যাসিড, তাই পেপসিনও অ্যাসিডিক পরিবেশে কাজ করে। ওকে, পেপসিন কোন পরিবেশে কাজ করে? অ্যাসিডিক পরিবেশে। 58, স্ট্রেপ্টোকক্কাস দেখতে কিরকম? এখানে দেখো ভাইয়া, কক্কাস, কক্ক শব্দের অর্থ হচ্ছে গোল, গোলাকার, তার মানে স্ট্রেপ্টোকক্কাস মানে গোলাকার কিছু একটা হবে। স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন। ওকে, তার মানে এটা গোলাকার চেইন বিশিষ্ট কিছু একটা বোঝাচ্ছে। ওকে, সো স্ট্রেপ্টো মানে চেইন, কক্কাস মানে কি গোলাকার, তার মানে এটা দেখতে গোলাকার হবে অবশ্যই। ওকে, সো বাকিগুলো তোমরা দেখে নিবা। কম আকৃতির আমরা জানি ভিভ্রিও, কলেরা। তারপর তারক আকৃতির আমরা জানি জিগনিমা। ওকে, সো তোমরা বই থেকে দেখে নিবা উদাহরণগুলো, মানে উদাহরণগুলো তোমরা দেখবা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার রিলেটেড আছে। যখন তোমাকে বর্গাকৃত কিছু একটা বলবে তখন টেট্রা বা ট্রাই এরকম কিছু ওয়ার্ড থাকবে। ওকে, মানে সবগুলাই চেনা যায় দেখলে। ওকে, সো দেন 59, ব্যাকটেরিওফাজ এক প্রকার কি? মনে রাখবা, ব্যাকটেরিওফাজকে অনেকে দেখে মনে করে যেটা হয়তো ব্যাকটেরিয়া, কিন্তু না, ব্যাকটেরিওফাজ হচ্ছে ভাইরাস ধ্বংসকারী এমন ব্যাকটেরিয়া। কি বললাম? সরি, আমি উল্টা বলতেছি। ব্যাকটেরিয়া ধ্বংসকারী এমন ভাইরাসকে আমরা বলতেছি ব্যাকটেরিওফাজ। আমি আবারও বলতেছি, ব্যাকটেরিয়া ধ্বংসকারী এমন ভাইরাসকে আমরা বলতেছি কি? ব্যাকটেরিওফাজ। ওকে, 60 নাম্বার, গ্লুকোজ অণুর কত শতাংশ সবাত শ্বসনে ব্যবহৃত হয়? ওকে, এটা একটু মনে রাখবা, প্রায় 52% হচ্ছে আমাদের সবাত শোষণে ব্যবহৃত হয়, মোটামুটি হাফের কাছাকাছি। ওকে, 52%। 61, হাইড্রার পরিপাক কোন ধরনের? আমরা জানি হাইড্রাতে দুই ধরনের পরিপাক ঘটে, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক এবং আরেকটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? এটা হচ্ছে আমাদের সিলেন্টারনে ঘটে। অন্তঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? আমাদের যে হাইড্রার কোষের ভিতরে ঘটে। ওকে, সো হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের সিলেন্টরনে ঘটে আমাদের কোথায়, মানে সিলেন্টরনে কি ঘটে? বহিঃকোষীয় পরিপাক, এবং কোষের ভিতরে ঘটে আমাদের হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। নেক্সট, 62, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয়? সো আমরা মনে রাখবো, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে আমরা বলি হচ্ছে সিনোসাইট, প্রাণী কোষকে বলি হচ্ছে আমরা প্লাজমোডিয়াম। উদ্ভিদ কোষকে আমরা কি বলি? সিনোসাইট, প্রাণী কোষকে বলি আমরা প্লাজমোডিয়াম। 63, ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ওকে, সো ক্যাম্বিয়াম কি? মনে রাখবো, ক্যাম্বিয়াম তৈরি হয় আমাদের প্রোক্যাম্বিয়াম হতে। ক্যাম্বিয়াম পরবর্তীতে বিভাজিত হয়ে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে। যেহেতু ক্যাম্বিয়াম বিভাজিত হয়ে জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে, নিশ্চয়ই ক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যুর উদাহরণ। তার মানে ক্যাম্বিয়াম স্থায়ী টিস্যু না। এবং সি নাম্বারটা দেখো, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম অবস্থান করে। এজন্য দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডকে আমরা বলতেছি কি? মুক্ত সমপার্শ্বীয়। আমরা তো জানি যে মুক্ত সমপার্শ্বীয় কাদের? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আর বদ্ধ সমপার্শ্বীয় কাদের? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আর মূলে কি হয়? মনে রাখবো, সকল উদ্ভিদের মূলে আমাদের কি থাকে? অরীয় ধরনের আমাদের বিন্যাস দেখা যায়। ওকে, মূল বললেই অরীয়। সো ডি নাম্বারটা দেখি, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডই, যে এতক্ষণ যা বলতেছি যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। আর ক্যাম্বিয়াম মূলত পাওয়াই যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে। ওকে, সো তাহলে কোনটা বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে স্থায়ী টিস্যু নয় এটা। ওকে, 64, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? সো অনেকে ভাবতে পারবে টার্মিনেশন কোডন আবার কি? টার্মিনেশন কোডন বলতে এখানে ভাইয়া আমাদের স্টপ কোডনকে বুঝাইতেছে। স্টপ কোডন, টার্মিনেশন কোডন সেম জিনিস। সো স্টপ কোডন কি কি আমরা জানি? ইউএএ, ইউএএ, তারপর আমরা কি করব? ইউএ শেষ এটার জায়গায় একটা জি আনবো, দেন জিটাকে একটু রিপ্লেস করে দিব, অর্থাৎ জিটাকে রিপ্লেস করলে আমাদের হয় ইউজিএ।
এভাবে জাস্ট রিলেট করে পড়তে পারো। কি বললাম? ইউএএ, ইউএজি এবং ইউজিএ। ওয়েট, হ্যাঁ, ইউ জি এ। ওকে, এগুলো হচ্ছে আমাদের স্টপ কোডন। সেখানে টার্মিনেশন কোডন কোনটা আছে? দেখো ইউজিএ আছে। ওকে, বাকিগুলো একটাও কিন্তু আমাদের টার্মিনেশন কোডন না, অর্থাৎ ইউএএ, ইউএজি এবং ইউজি এর মধ্যে পড়ে না। ওকে, নেক্সট। 65, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের পরিবহন কলাগুচ্ছের সংখ্যা কত? মনে রাখবো, একবীজপত্রী উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছের সংখ্যা হচ্ছে আমাদের ছয়ের অধিক। ওকে, আর একবীজপত্রী উদ্ভিদের যেহেতু ছয়ের অধিক, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের হবে ছয়ের কম, একটা দুইটা বা এরকম থাকবে। তার মানে ছয়ের অধিক, দেখো ভাইয়া, 8 10 12 এগুলো সব একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য ইয়ে করতেছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের কলাগুচ্ছের সংখ্যা কত? আমাদের ছয়ের কম হবে অবশ্যই। সো দ্বিবীজপত্রী যেহেতু এটা একটু কম হয়, একবীজপত্রী একটু বেশি হয়। এভাবে মনে রাখতে পারো। 66, সি থ্রি উদ্ভিদের কার্বন বিজারণ বিক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি? C3 C4 উদ্ভিদের যে চার্টটা আছে, এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। ইভেন এবার এগ্রি এক্সামে কিন্তু C3 C4 এর যে উদাহরণ, সেখান থেকে প্রশ্ন আসছে। ওকে, কোনটি C4 উদ্ভিদের উদাহরণ? ওকে, অ্যান্সার কি ছিল? সরগম। ওকে, সো এখন সি থ্রি উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি? আমরা জানি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর তাহলে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি হবে? সেটা হবে আমাদের কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর লিখলাম না। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি হচ্ছে আমাদের C4 চক্রের, আর সি থ্রি চক্রের কি? 3 PGA বা 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, সো 67, উদ্ভিদ দেহে প্রশোধন প্রধান অঙ্গ কোনটি? সো উদ্ভিদের প্রশোধনের জন্য যে প্রধান অঙ্গ, সেটা হচ্ছে পত্ররন্ধ্র। ওকে, সেটা আমরা জানি দুই ধরনের প্রশোধন হতে পারে। একটা হচ্ছে কি পত্ররন্ধ্রের মাধ্যমে, মানে পানি বের হয় দুই ভাবে, একটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, আর একটা হচ্ছে কি আমাদের হাইডাথর বা গাটেশন যেটাকে আমরা বলি, যে বা পানি পত্ররন্ধ্রের মাধ্যমে আমাদের কি হয়? পানি বের হয়। হাইডাথোডের মাধ্যমে যে তরলটা বের হয় সেটা মূলত পানি আকারে বের হয়। আর পত্ররন্ধ্রের মাধ্যমে যে ইয়াটা বের হয় সেটা মূলত আমাদের বাষ্প আকারে বের হয় বা আয়ন আকারে বের হয়। ওকে, সেটা হবে কি আমাদের পত্ররন্ধ্র, হচ্ছে প্রধান অঙ্গ হচ্ছে কি আমাদের পত্ররন্ধ্র, এটা বোঝাই যাচ্ছে। দেন 68, পিত্ত লবণ কোন নিম্নের কোন ভিটামিনের ক্ষুদ্রান্ত্রে শোষণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে? আচ্ছা, সো মনে রাখবো, আমাদের পিত্ত লবণ আমাদের যে চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, কি বললাম? আমাদের যে পিত্ত লবণ, এই পিত্ত লবণ কি করে? আমাদের যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, কি কি? এডেক, ডি কে, এডেক দিয়ে মনে রাখতে পারো, এডেক। এই 4টা ভিটামিনকে পিত্ত লবণের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হয়। ওকে, সো বাকিগুলাতে আমাদের মানে ক্ষুদ্রান্তে শোষিত হয় না। ওকে, মানে পিত্ত লবণ এগুলোর উপর কাজ করে না। সো পিত্ত লবণ কাজ করে কাদের উপর? মানে চর্বিতে দ্রবণীয় যেগুলা ভিটামিন A D E K, এগুলোর উপর কাজ করে। বাট ভিটামিন সি, ভিটামিন B12, সায়ানোকোবালামিন, ওকে, সো এগুলাতে V9, ফলিক অ্যাসিড, এগুলার মধ্যে আসলে আমাদের যে পিত্ত লবণ কাজ করে না। ওকে, সো আমি যেটা বলতে চাইতেছি, চর্বিতে দ্রবণীয় কোনগুলো আছে এখানে? এখানে আছে হচ্ছে আমাদের ভিটামিন কে। ওকে, ভিটামিন কে হবে আনসার। আচ্ছা, 69, ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন পদ্ধতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহুল প্রচলিত? এটা হচ্ছে মেরিস্টেম কালচার। ওকে, মেরিস্টেম কালচার, এটা হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদনে আমাদের ব্যবহৃত হয়। মানে খুবই ফেমাস প্রশ্ন। 70, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে সে জিনকে কি বলে? এটাও ফেমাস প্রশ্ন। যে জিন বাধা দেয় বা বাধা প্রদান করে তাকে আমরা বলতেছি অ্যাপিস্টেটিক জিন। আর যে জিন বাধা পায় তাকে আমরা বলতেছি হাইপোস্টেটিক জিন। ওকে, সো অ্যাপিস্টেসিসে, আমরা আবারও বলতেছি, অ্যাপিস্টেসিসে যে বাধা দেয় তাকে আমরা বলতেছি অ্যাপিস্টেটিক জিন, বা যে বাধা প্রদান করে তাকে আমরা বলতেছি অ্যাপিস্টেটিক জিন, আর যে বাধা পায় তাকে আমরা বলতেছি কি? হাইপোস্টেটিক জিন। ওকে, নেক্সট। 71, ফুসফুসের কার্যকরী একক কি? এটা হচ্ছে অ্যালভিওলাস। ওকে, 72, বিএমআই এর মান 30 থেকে 34.99 হলে তা নির্দেশ করে কি? মনে রাখবা, 30-র নিচে হলে আমাদের যে স্থূলতা বোঝায় না, 30 থেকে প্রথম স্তরের স্থূলতা হয়। 35-এর পর আবার দ্বিতীয় স্তরের স্থূলতা। 40-এর মানে 40 হয়ে গেলে বিএম এর মান, বা তার উপরে হলে এটা হয় কি আমাদের মানে তৃতীয় স্তরের স্থূলতা, বা আমাদের যে মানে কি বলে, মানে মরবিড বা ক্ষতিকর, আমাদের অনেক বেশি শরীরের জন্য। ওকে, মারাত্মক স্থূলতা আর কি। সো প্রথম স্তরের স্থূলতা শুরু হয় মূলত 30-এর পর থেকে। 30-এর আগে স্থূলতা, মানে 30-এর আগে যে ওজনটা, এটাকে আমরা স্থূলতা বলি না। ওকে, প্রথম স্তরের স্থূলতাকে আমরা বলি 30-এর পর থেকে। ওকে, সো এই যে এই অ্যাডমিশন সিজনে এই স্থূলতা থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে। ইভেন
খুব বেশি ইউনিভার্সিটিতে এই স্থূলতা থেকে প্রশ্ন আসে না এমনটাও বলা যাবে না, ইভেন প্রত্যেকটা ইউনিভার্সিটি হয়তো বা আসছে। আমি অনেকগুলো ইউনিভার্সিটি দেখছি তাই বলতেছি। সো তোমার কাজ হবে যে বিএমআই এর মানগুলা তোমার একটু ভালোভাবে দেখে দেখে নেয়। ইভেন কয়েকদিন আগে কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষাতেও এই স্থূলতা থেকে প্রশ্ন আসছে। দেন কৃষির পরীক্ষা বলে এগ্রির, সেখানেও আমাদের স্থূলতা থেকে প্রশ্ন আসছে। ওকে, সো ইভেন আমাদের মেডিকেলেও আসছে। সো এইবারের জন্য আমরা বিএমআই টা ভালোভাবে দেখেছি, ইভেন প্রত্যেকবারের জন্য বিএমআই থেকে মাঝে মাঝেই প্রশ্ন এসে থাকে। ওকে, সো এই চার্টটা একটু দেখে দেখে যাব আমরা। ওকে, 73, মাকড়সার জাল তৈরিতে সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত প্রোটিন কি? ওকে, এটা হচ্ছে আমাদের স্ক্লেরোপ্রোটিন। এটা কি আমাদের স্ক্লেরোপ্রোটিন, যে স্ক্লেরাইট স্ক্লেরো, এটা তো মানে মাকড়সার সাথে রিলেটেড না, মানে এখান থেকে মানে মনে রাখতে পারো। মাকড়সার জাল তৈরিতে সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত প্রোটিন কি? স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা, 74। ওকে, এটা হচ্ছে শর্ট সিলেবাসের, মানে অন্য বই থেকে দিছে হয়তো বা, বলতে পারি না কোথা থেকে দিছে। 74, বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটি? সো বাধ্যতামূলক পরজীবী, ভাইরাস হচ্ছে আমাদের কি বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস হচ্ছে আমাদের বাধ্যতামূলক পরজীবী। ওকে, ভাইরাসকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলি। কারণ ভাইরাস কি, ভাইরাস তো বংশবৃদ্ধি করার জন্য অবশ্যই কোন একটা জীবের ইয়াতে আসতে হবে, কারণ জীবদেহের বাইরে ভাইরাস কিন্তু জড় পদার্থ, জীবদেহের ভিতরে প্রবেশ করলে ভাইরাস মানে জীবের মতো আচরণ করে। 75, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয় কাকে? মনে রাখবো, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয় আমাদের শৈবালকে। শৈবালকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। 76, পিসিআর প্রযুক্তি ব্যবহৃত হয় কোনটিতে? সো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে, রোগ নির্ণয়ে, জীবন সংক্রান্ত গবেষণায়, সবগুলোতেই মূলত আমাদের যে পিসিআর পদ্ধতি এটা ব্যবহৃত হয়। 77, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটি বাহক হিসেবে কাজ করে? ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে বাহক দুইটা আমরা জানি, একটা হচ্ছে ইকোলাই আর একটা হচ্ছে এগ্রোব্যাকটেরিয়াম। এখানে কোনটা আছে? এগ্রোব্যাকটেরিয়াম। ওকে, সেন্সর হবে আমাদের এগ্রোব্যাকটেরিয়াম। 78, ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত থাকে দ্বিতীয় কার্বনে, যেহেতু ডিঅক্সি। ওকে, সো ডিঅক্সি তার মানে কি, তার 2 নাম্বার কার্বনে আমাদের অক্সিজেন থাকবে না। বলে তোমরা এগুলো অনেক আগে থেকে পড়ে আসতেছো, যে 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না কার? আমাদের ডিঅক্সিরাইবোজ সুগারের আমাদের কি থাকে না, 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, এই জন্য আমরা বলতেছি কি এটাকে ডিঅক্সিরাইবোজ সুগার। 79, ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ কি? যেহেতু এটা ডিএনএ, প্লাজমিড কি একটা বৃত্তাকার ডিএনএ, যেহেতু এটা ডিএনএ অবশ্যই এটা কি দ্বিসূত্রক। এবং একটা ব্যাকটেরিয়াতে প্রায় কিন্তু অনেকগুলা প্লাজমিড থাকতে পারে। ওকে, এবং এটা কিন্তু ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ বাদে অতিরিক্ত ডিএনএ। প্লাজমিড কিন্তু একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ বাদে অতিরিক্ত ডিএনএ, এবং এই প্লাজমিড কিন্তু আমাদের বাহক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, 80, গোল্ডেন রাইসের রং কিরূপ? গোল্ডেন রাইসের রং হচ্ছে আমাদের হলুদ। ওকে, গোল্ডেন রাইসের রং কি আমাদের হলুদ। গোল্ডেন রাইস সম্পর্কে আরো কিছু আমাদের জানলে ভালো। গোল্ডেন রাইস আমাদের ভিটামিন এ সমৃদ্ধ। ওকে, আগে আমাদের দেহে প্রচুর পরিমাণে রক্ত শূন্যতায় মানুষ ভুগতো। ওকে, সো সেই সমস্যা মানে দূর করার জন্য গোল্ডেন রাইসের মধ্যে ড্যাফোডিল থেকে, মানে জ্যাপোনিকা ধানের বীজ হতে আমাদের কি করা হয়, যে ড্যাফোডিল থেকে 4টি এবং ইয়া থেকে 3টি আমাদের কি মানে জিন নিয়ে এসে আমাদের এই গোল্ডেন রাইসের মধ্যে দেওয়া হয়, এবং এই গোল্ডেন রাইস হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। তোমরা একটু বই থেকে দেখে নিবা ব্যাপারগুলা। ওকে, সো গোল্ডেন রাইস থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। আচ্ছা, গোল্ডেন রাইস যে ইয়া করেন তার নাম ইনকো পট্রিকাস। ওকে, সো গোল্ডেন রাইস যে আবিষ্কার করেন বা গোল্ডেন রাইস যে মানে যে গবেষণাটা করেন তার নাম হচ্ছে ইনকো পট্রিকাস। সো বই থেকে একটু দেখে নিবা, অনেক আগে পড়া তো, ঠিকই নেই। আচ্ছা, সো দেন আর ইউ সি ইউনিটের এবার আমরা 22-23-এর সেট এ এর প্রশ্নগুলো সমাধান করব। আচ্ছা, 56, জলাভূমির উদ্ভিদ কোনটি? সো জলাভূমির উদ্ভিদ হচ্ছে, এটা শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে, ব্যারিংটোনিয়া অ্যাকিউ ট্যাঙ্গুলা। ওকে, এটা হচ্ছে আমাদের জলাভূমির উদ্ভিদ, জাস্ট দেখে রাখলা। 57, নিচের কোনটিতে অ্যাক্টিনিটি ও হেটারোসিস্ট পাওয়া যায়? এটা হচ্ছে নস্টক। নস্টকের মধ্যে শর্ট সিলেবাসের বাহিরে নস্টক হচ্ছে কি অ্যাক্টিনিটি এবং হেটারোসিস্ট পাওয়া যায়। ওকে, দেন 58, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? সো টেট্রাড সমূহ, যেখানেই টেট্রাড সেখানেই প্যাকাইটিন, যেখানেই টেট্রাড সেখানেই প্যাকাইটিন। মনে রাখবা, যেখানে টেট্রাড, যেখানে কায়াজমা, ওকে, এগুলো সব প্যাকাইটিন। ওকে, সেই ট্রিক্স দিয়ে পড়া যায়, আমি ট্রিক্সে যাচ্ছি না, বাট এটা মনে রাখা যায় কারণ এটা অনেক আসে পরীক্ষায়। টেট্রাড, কায়াজমা, ওকে, তারপর জিন স্থানান্তরিত যেই পর্যায়ে হয় এটা হচ্ছে আমাদের প্রোফেজোয়ানের প্যাকাইটিন। 59, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? আচ্ছা, টার্মিনেশন কোডন আমি আগেই বলে আসছি, টার্মিনেশন কোডন মানে স্টপ কোডন। ওকে, সো এই স্টপ কোডন তিনটা, ইউএএ, ইউজিএ এবং ইউএজি। ওকে, সো এখানে ইউজিএ আছে। ওকে, আগের প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসছে। ওকে, মানে ওই প্রশ্নটাই মূলত। 60, গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড এ রূপান্তরিত হওয়ার বিক্রিয়ায় কোন এনজাইম জড়িত?
গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড এ পরিণত হয়েছে। ওকে, এটা হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম জড়িত, ডিহাইড্রোজিনেস। ওকে, নেক্সট। 61, মানব জিনোমে বেইস পেয়ার্স সংখ্যা কত? মনে রাখবো মানব জিনোমে বেইস পেয়ার সংখ্যা হচ্ছে প্রায় 3,000 মিলিয়ন। ওকে, বা তারও বেশি, 3,000 মিলিয়ন বইয়ের অনুযায়ী। 62, নিজের কোন অণুজীব জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় না? সো ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ভিব্রিও কলেরাই, ইয়ারসিনিয়া ব্যাসিলি, সো ব্যাসিলি, অ্যানথ্রাসিস, কলেরা, এগুলা সব কি জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহৃত হলেও প্লাজমোডিয়াম এটা কি হয় না, জীবাণু অস্ত্র হিসেবে আমাদের ব্যবহৃত হয় না। 63, হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব কত মাইক্রোমিটার? এটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার। তো প্রায় মাঝে মাঝে পরীক্ষায় আসে, হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব কত মাইক্রোমিটার? 0.1 মাইক্রোমিটার। ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ? মনে রাখবো ঘাসফড়িং এর হৃদযন্ত্রে আমাদের 6টি প্রকোষ্ঠ। উম, ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কি আমাদের 6টি, সরি কি বলতেছি, 7টি প্রকোষ্ঠ। বাকি সবকিছু যদি আমরা বলতাম ঘাসফড়িং সম্পর্কে তখন 6টি হইতো, অনেকগুলাই দেখবে তোমরা ঘাসফড়িং এর 6টি করে, বাট ঘাসফড়িং এর হৃদযন্ত্রে যে প্রকোষ্ঠ এটা হচ্ছে আমাদের 7টি। 65, ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রবেশে সাহায্য করে? ওমাটিডিয়ামের যে অংশ আলো প্রবেশে সাহায্য করে এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন। ওকে, ওমাটিডিয়ামের ক্রিস্টালাইন কোন হচ্ছে আমাদের আলো মানে প্রবেশে সাহায্য করে, বা এটা আলোর প্রতিসরণ এখানে হয়। ওকে, সো আলোর প্রবেশে সহায়তা করে কি আমাদের ক্রিস্টালাইন কোন। 66, সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালা ক্ষরণ করে? এটা হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার, বা 1200 থেকে 1500 ml। ওকে, প্রতিদিন লালাক্ষরণ করে। 67, রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? রক্ততঞ্চনে আমরা জানি যে ফুল পরে টুপ করে, এভাবে মনে রাখা যায় যে ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, আহ ওই যে খেয়াল আসতেছে না, মানে এখানে ক্যালসিয়ামও আছে, মানে সিরিয়াল অনুযায়ী মনে আসতেছে না, তোমরা দেখে নিবা যে ফাইব্রিনোজেন, প্রথ্র প্রথম বিন, তারপর ক্যালসিয়াম। ওকে, 13টা যে ক্লটিং ফ্যাক্টরের যে 13টা ইয়ে আছে সেখানে ক্যালসিয়াম কয় নাম্বারে? 4 নাম্বারে। ওকে, রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন ইয়া করে, মানে ক্যালসিয়াম। 68, করোনারি হৃদরোগের অপর নাম কি? করোনারি হৃদরোগের অপর নাম আমরা মানে বলে আসলাম যে একটু আগে যেটা আমি দেখলাম যে ওইটাও কিন্তু ইসকিমিয়া ছিল, অর্থাৎ করোনারি হৃদরোগের উদাহরণকে আমরা বলতেছি কি ইসকিমিয়া। ওকে, বই খুব সুন্দর করে লাইনটা দেওয়া আছে। ওকে, একটু দেখে নিবা যে অনেক সময় কোন তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, কোনটা ইসকিমিয়া, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেইলিওর, কোনটা মানে স্ট্রোক, এগুলোর মধ্যে যে পার্থক্য এগুলো একটু বই থেকে দেখে নিবা। নেক্সট। 58, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? ইনসুলিন তৈরি করা হয় আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রযুক্তিতে আমাদের ইনসুলিন তৈরি করা হয়। 59, জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে কোন ভাস্কুলার বান্ডালে? আমি বলছিলাম যারা মুক্ত সমপার্শ্বীয় অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, তাদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম দ্বারা মুক্ত থাকবে বা ক্যাম্বিয়াম থাকবে। ওকে, অর্থাৎ এরা ক্যাম্বিয়াম দ্বারা আলাদা থাকে, জাইলেম এবং ফ্লোয়েম। এই যে জাইলেম এবং ফ্লোয়েম তো মানে মাঝখানে ধরো ক্যাম্বিয়াম থাকবে, এক পাশে জাইলেম জাইলেম এবং ফ্লোয়েম, এবং আরেক পাশে কি আমাদের মানে এক পাশে জাইলেম আর আরেক পাশে ফ্লোয়েম, ফ্লোয়েম ফোটা ফোটা আর জালের মতো থাকে কি জাইলেম। ওকে, সো যা বলতেছিলাম, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম দ্বারা আলাদা থাকে কে? মুক্ত পার্শ্বীয় যারা বা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ওকে। 60, ফটোসিনথেসিস PS2 বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ কত ন্যানোমিটার তরঙ্গ আলোক শোষণ করতে পারে? মনে রাখবে ফটোসিনথেসিস 1 যেটা, এটা ক্লোরোফিল এ অনুরিয়া হচ্ছে কি আমাদের মানে বেশি, আর যেটা ফটোসিনথেসিস 2 এটা হচ্ছে কি আমাদের 680। ওকে, ফটোসিনথেসিস 1 হচ্ছে 700 আর এই হচ্ছে কি 680। এবং এই যে 680 ফটোসিনথেসিস 2 টু এর ক্লোরোফিল এ অণু, এটা কিন্তু আমাদের বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সো মনে রাখবো P680 প্লাস হচ্ছে আমাদের বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, আর ফটোসিনথেসিস 2 এর বেলায় একটু কম হবে আমরা বললাম, আর এর মানে 1 এর বেলায় বেশি হবে, এখন যেহেতু 2 বলছে তাই হবে এখানে কি 680, 680। 61, শ্বসনের দ্বিতীয় ধাপে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন কয়টি NADH2 তৈরি করে? এটা হচ্ছে আমাদের 2টি NADH2 আমাদের তৈরি করে। 62, স্যান্ডউইচ মডেল কোনটি? সো স্যান্ডউইচ মডেল সর্বপ্রথম সম্ভবত 1935 সালের দিকে ড্যানিয়েলি এবং ডেফসন নামে দুইজন বিজ্ঞানী এই মডেলটা দেন। এটা মূলত তিনি দ্বিস্তরী মডেল নামে, মানে স্যান্ডউইচ মডেল যেহেতু মানে দুইটা পার্ট বোঝাই যাচ্ছে, সো এই মডেলটার নাম হচ্ছে আমাদের দ্বিস্তরী মডেল। ওকে, আর ফ্লুইড মোজাইক মডেল
তারও পরবর্তীতে আমরা জানি সিঙ্গার ও নিকেলসন আমাদের ফ্লুইড মোজাইক মডেল দেন, এবং এই ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম কি, আইসবার্গ মডেল। ওকে। 63, ট্রাফিক পুলিশ কোনটি? আমরা বলছি যেখানেই ইংরেজি নাম সেখানেই গলগি বডি। সো যেখানে এখানে যদি ট্রাফিক পুলিশ, অ্যান্সার হবে কি আমাদের গলগি বডি। বাকিগুলো দেখারও প্রয়োজন নাই। লাইসোজোম দেখতে পারো, এটা কি করে আমাদের জীবাণু বক্ষণে সহায়তা করে, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, এবং সেন্ট্রোজোম তো আমাদের যে সেন্ট্রোজোম মানে তরল পদার্থ। ওকে। সো দেন 68, না সরি, সেন্ট্রোজোম কিন্তু যে সেন্ট্রোজোমের ভিতর সেন্ট্রোস্ফিয়ার থাকে, আর ওই সেন্ট্রোস্ফিয়ারকে আমরা বলতেছি, বুঝো কিন্তু, একটা হচ্ছে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমের ভিতরে আমাদের থাকে সেন্ট্রিওল, এবং এখানে যে তরল পদার্থটা থাকে সেটাকে আমরা বলতেছি সেন্ট্রোস্ফিয়ার। ওকে। সেগুলো একটু খেয়াল রাখবা, কোনটা সেন্ট্রোজোম কোনটা সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে তরল পদার্থ, আর যে সেন্ট্রিফিয়ার মানে সেন্ট্রিওল, যে তন্তুময় যে ইয়াগুলা দেখতে পাই। ওকে। সো সেগুলো হচ্ছে আমাদের সেন্ট্রিওল। ওকে। 68, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? প্রায় 75 ভাগ হচ্ছে আমাদের লিপিড। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ লিপিড। 69, শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম হচ্ছে আমাদের প্রজাতি। শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি আমাদের প্রজাতি। ওই যে সিরিয়ালটা মনে রাখবো, জগৎ পর্ব গণ, বর্গ গোত্র, গণ প্রজাতি। সো সবার শেষে কিন্তু প্রজাতি, অ্যান্ড প্রজাতি থেকেই মূলত একক, মানে সবার শেষেরটাকে ধরা হয় 7 নাম্বার। ওকে। জগৎ 7 নাম্বার, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ওকে, একেবারে নিচের দিকে আসলে 1 নাম্বারে আসে। ওকে। তারপর 70, হাইড্রার দেহে নিচের কোন কঙ্কাল হিসেবে, মানে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? হাইড্রার দেহে আমরা জানি মাঝখানে, মানে কি থাকে না, মাঝখানে যে পর্দা মেজোডার্ম, এটা থাকে না। মেজোডার্মের বদলে এপিডার্মিস এবং, মানে কি বলা হয়, এপিডার্মিস এবং গেস্ট্রোডার্মিসের মাঝখানে আমাদের মেসোগ্লিয়া নামক অকোষীয় অর্ধ স্বচ্ছ, মানে থকথকে পদার্থ থাকে, এটা হচ্ছে অকোষীয়, এবং এটাকে আমরা বলতেছি কি মেসোগ্লিয়া, এবং এইটা হাইড্রার কঙ্কাল হিসেবে কাজ করে। ওকে, হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী, আর দুইটা স্তরের মাঝখানে তার কি থাকে, মেসোগ্লিয়া থাকে। দেন 71, ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত সম্পন্ন করতে কত মিনিট সময় লাগে? এটা হচ্ছে 30 থেকে 60 মিনিট সময় লাগে। ওকে, এটা বইয়েই আছে, 30 থেকে 60 মিনিট সময় লাগে। 72, কোন প্রাণীর দেহগহ্বর সংক্ষিপ্ত ও হিমোসিলে আহ, পরিণত হয়? তো হিমোসিল থাকে কোথায়? দেহগহ্বর সংক্ষিপ্ত ও হিমোসিলে পরিণত হবে, এটা হচ্ছে আমাদের শামুক। ওকে। শামুকে আমাদের দেহগহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়, মানে রক্তপূর্ণ গহ্বর কি তো আমরা বলতেছি হিমোসিল, তাই না? আর এটা তো শামুকে থাকে। 73, নিষিক্ত ডিম্বাণু বিভাজন প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলার উপরের স্তরকে কি বলে? সো গ্যাস্ট্রুলার উপরের স্তরকে আমরা বলতে, উপরে মানে কি অ্যাপি, উপরে মানে কি অ্যাপি, তার মানে অ্যাপিব্লাস্ট হবে গ্যাস্ট্রুলার আমাদের উপরের স্তর, অ্যাপিব্লাস্ট। ওকে। দেন 74, লালাগ্রন্থি নিঃসৃত পরিপাক রসের এনজাইমের নাম কি? এটা হচ্ছে টায়ালিন। লালা গ্রন্থি থেকে দুই ধরনের মানে এনজাইম নিঃসৃত হয়, একটা হচ্ছে টম, টম দিয়ে আমরা মনে রাখি, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস। ওকে। সো টায়ালিন হচ্ছে আমাদের কি, মানে লালা গ্রন্থি থেকে আমাদের নিঃসৃত হয়। 75, যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয়, তবে কার্ডিয়াক চক্রের সময় কত সেকেন্ড লাগবে? এটা হচ্ছে আমাদের মেইন, আমরা যে মানে গড়ে যে ধরি, যে 75K যদি প্রতি মিনিটে হয়, তাহলে মানে 75 বার হয় প্রতি মিনিটে, তাহলে একবার হয় কত মিনিটে? 60 দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা 0.8 পাই, আর এটাই হচ্ছে আমাদের যে স্বাভাবিক কার্ডিয়াক চক্রের সময়কাল। 76, মানবদেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কোনটি? এটা যখন প্রশ্নটা আসছে তখন আমাদের অ্যান্সার ছিল 600:1, বাট পরবর্তীতে আমাদের বইয়ে চেঞ্জ হয়ে গেছে। এটা এখন বর্তমানে লোহিত রক্তকণিকা আর আরবিসি, সরি, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 700:1। এবং পরীক্ষা খেয়াল রাখবে, এখানে যদিও মানে চেঞ্জ করে দেয় নাই, আগে 1 আছে না আগে 70 আছে, লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকবে এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকবে, যদি এখানে ওই মানে ট্রিক্সটা দেয় নাই। ওকে, মানে তোমাদের সহজভাবেই দিছে, সবগুলা সেম ইয়াতে দিছে। আচ্ছা। দেন 77, পুরুষ মানুষের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? তো সাধারণত ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষায় আসে না, বাট পরীক্ষায় মানে, সরি, ডাক্তাররা কি করে, যখন তুমি ডাক্তারের কাছে যাবা, তোমাদের ইয়াতে প্রবলেম আছে, কিডনিতে প্রবলেম আছে কিনা, সর্বপ্রথম তোমাকে ক্রিয়েটিনিন টেস্ট করতে দেয়া হবে। ওকে। সো ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে আমাদের কি, 0.6 থেকে 1.8।
ওকে, সো ক্রিয়েটিনিন মানে কি? বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ যদি তোমাদের শরীরে বেশি থাকে, বেশি থাকলে বোঝা যাবে কি মানে তুমি অসুস্থ। আর যদি কম মানে পরিমিত মাত্রা থাকে তাহলে বলবে যে না ঠিক আছে। ওকে, সো পুরুষ মানুষের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, 78। ভ্রূণাবরণের কোন অংশ ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে? সো ভ্রূণকে সূক্ষ্মতার মানে শুষ্কতার হাত থেকে রক্ষা করে হচ্ছে আমাদের অ্যামনিয়ন। ওকে, এটা অনেক জায়গায় আসে যে ভ্রূণাবরণের কোন অংশ ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, এটা হচ্ছে অ্যামনিয়ন, যদিও এটা শর্ট সিলেবাসের বাহিরে। ওকে, ভ্রূণাবরণের কোন অংশ থেকে ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে? অ্যামনিয়ন। 79। পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে আমাদের মেলাটোনিন। ওকে, এটা শর্ট সিলেবাসের বাহিরে, মেলাটোনিন। 80। মানব দেহের কোন অঙ্গে গ্লাইকোজেন জমা থাকে? গ্লাইকোজেন জমা থাকে হচ্ছে আমাদের যকৃতে। গ্লাইকোজেন জমা থাকে আমাদের যকৃতে। কারণ কি? যকৃৎ আমাদের কি গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে না? মানে গ্লুকোজ হতে গ্লাইকোজেনে পরিণত করে কি? আমাদের যকৃৎ, এবং গ্লাইকোজেন আমাদের যকৃতে থাকে। এবার আমরা আরইউসি ইউনিটের 22-23 সেট বি এর বায়োলজিতে আসা প্রশ্নসমূহ সমাধান করব। দেখো ভাইয়া, 56। নগ্নজীবী নগ্নবীজ উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? আমরা জানি ফ্লোয়েম টিস্যু যেহেতু বলছে, তাই ফ্লোয়েমে যেই কোষগুলো হবে সেগুলো হবে ভেসেল, হবে না। কারণ ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইম এগুলো হচ্ছে জাইলেমের টিস্যু। সো ফ্লোয়েমে থাকে নাকি? আমরা জানি ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। আমরা জানি নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। তাহলে অ্যান্সার হবে কি? এখানে সঙ্গী কোষ থাকে না। তারপর এখানে হচ্ছে 57। ফিউফাইটিন হলো একটি, সো মনে রাখবো ফিউফাইটিন হলো এক ধরনের আমাদের জটিল ক্লোরোফিল এ অণু। ওকে, ফিউফাইটিন এটা হচ্ছে আমাদের জটিল ক্লোরোফিল ও এ অণু। ওকে, এটা একটু দেখে নিবা, জটিল ক্লোরোফিল না রূপান্তরিত ক্লোরোফিল এ হওয়ার কথা। ওকে, সো দেখে নিবা এটা একটু। 58। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির পরিমার্জন ধাপের সংখ্যা কয়টি? প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির পরিমার্জন ধাপের সংখ্যা হচ্ছে আমাদের 4টি। ওকে, নেক্সট। 59। সালোক সংশ্লেষণের ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ায় ক্লোরোফিল এ অণুটিকে আলোক শোষণ ক্ষমতা বলে। সো এখানে তো 680 আমরা দেখতে পাইতেছিলাম। ওকে, সো এখানে হয়তোবা ইয়াতে অ্যান্সারে ভুল দেওয়া আছে। ওকে, সেটা ইয়া হবে 700 ন্যানোমিটার হওয়া উচিত। ওকে, ওই এখানে আমাদের কত হবে? 700 ন্যানোমিটার হবে আমাদের অ্যান্সার। ওকে, এখানে অ্যান্সার গুলো ভুল দেওয়া আছে। And আগে যেটা বললাম, এটা এখানে জটিল ক্লোরোফিল এ অণু, এটাও আমাদের ভুল দেওয়া ছিল। এটা হবে কি? আমাদের রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। ওকে, ঠিক আছে। দেন, আচ্ছা, জীবের ত্রিপদ নামকরণ করেন কে? পাখি বিজ্ঞানী স্লেগেল। এটাও ভুল দেওয়া আছে। জীবের ত্রিপদ নামকরণ করেন হচ্ছে আমাদের পাখি বিজ্ঞানী স্লেগেল। সিউডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? 61-এর কথা বলতেছি। সিউডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? এটা হচ্ছে আমরা জানি কি সিউডোসিলোমেট মানে কি হচ্ছে ভ্রান্ত সিলোমেট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, তাদের কোনো কি নেই? সিলোম নাই। সিউডোসিলোমেট মানে কাদের? নেমাটোডাদের আমরা দেখি কি? আমাদের সিউডোসিলোমেট। ওকে, সো নেমাটোডারা কি হবে? আমাদের সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমেট যাকে আমরা বলি। তারপরে যেগুলো আছে সব প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট। ওকে, প্রকৃত সিলোম যুক্ত। আর পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস অ্যাসিলোমেট। ওকে, নেক্সট। 62। বিশ্রামকালে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস ঘটে? ওকে, এটা হচ্ছে 14 থেকে 18 বার। 14 থেকে 18 বার। তারপর 63। কোন গ্রুপের রক্ত এ ও বি উভয় অ্যান্টিবডি থাকে? এ ও বি উভয় অ্যান্টিবডি থাকা মানে কি? তাদের যে লোহিত রক্তকণিকা আছে, তার লোহিত রক্তকণিকার মেমব্রেনে আমাদের কোনো ধরনের অ্যান্টিজেন নাই। লোহিত রক্তকণিকার মেমব্রেনে যদি কোনো ধরনের অ্যান্টিজেন না থাকে, তাহলে ওই ব্যক্তির প্লাজমায় এ এবং বি অ্যান্টিবডি উৎপন্ন হয়। এখন কাদের কোনো ধরনের অ্যান্টিজেন নাই? অ্যান্টিজেন থাকে না হচ্ছে ও। অ্যান্টিজেন নাই দেখে এটার নাম দেওয়া হচ্ছে শূন্য গ্রুপ বা ও গ্রুপ। ওকে, অ্যান্টিজেন নাই তাহলে কার? ও এর। এই জন্য এর রক্তে এ এবং বি অর্থাৎ এর প্লাজমায় এ ও বি দুইটাই অ্যান্টিবডি থাকে। তাহলে কাদের অ্যান্টিজেন দুইটাই থাকে এবং অ্যান্টিবডি থাকে না, বা বলতে গেলে কাদের কোনো অ্যান্টিবডি থাকে না? মনে রাখবো এ বি এদের কোনো অ্যান্টিবডি থাকে না। এ বি গ্রুপের কোনো অ্যান্টিবডি নাই, ও গ্রুপের দুইটা অ্যান্টিবডি আছে। এ বি গ্রুপের কেন কোনো অ্যান্টিবডি নাই? কারণ তার লোহিত রক্তকণিকার মেমব্রেনে এ এবং বি অ্যান্টিজেন থাকে। আর এ ও বি দুইটা অ্যান্টিজেন থাকায় তাদের বিপরীত কোনো অ্যান্টিবডি তাদের ইয়াতে থাকে না, রক্তে থাকে না। 64। পুচ্ছদেশীয় কশেরুকার নাম কি?
পুচ্ছদেশীয় কশেরুকার নাম হচ্ছে আমাদের কককিক্স। ওকে, কককিক্স হচ্ছে পুচ্ছদেশীয় কশেরুকা। আমরা জানি যে কককিক্সিয়াল থেকে পরবর্তীতে আমাদের কি হয়, কককিক্সে পরিণত হয়। দেন 65, ইন্টারফেরন ড্রাগটি কিসের উপর কার্যকরী? ইন্টারফেরন, ওকে, নামটা এভাবে লিখতে পারো যে ইন্টারফেরন। আমি এভাবে মনে রাখতাম যে ইন্টারফেরন শব্দটা আই দিয়ে শুরু হয়েছে, তাই না? তো আই মানে কি, ভাইরাস শব্দটা লিখতেও আমাদের আই লাগে না, ভাইরাস। তার মানে এই ইন্টারফেরন আমাদের যে ভাইরাস আছে, ভাইরাসের উপর কার্যকরী। এভাবে জাস্ট দেখে রাখলা আর কি, অনেক সময় তো মনে থাকে না। ইন্টারফেরন ড্রাগটি কিসের উপর কার্যকরী? ভাইরাসের উপর। সো ইন্টারফেরন মূলত কি করে, আমাদের যখন মানে ইন্টারফেরন প্রয়োগ করা হয় তখন তা ভাইরাসের বংশবৃদ্ধিকে কমিয়ে দেয়, আর ভাইরাসের বংশবৃদ্ধিকে কমিয়ে দিলে ভাইরাস আর বংশবৃদ্ধি করতে পারে না, ফলে একসময় ভাইরাসটা অকার্যকর হয়ে পড়ে। ওকে, এটা হচ্ছে ইন্টারফেরনের কাজ। 66, কিটোসিস রোগের কারণ কি? এটা হচ্ছে শর্করা বিপাক। কিটোসিস হচ্ছে কি, অনেকে বলেন যে কিটো ডায়েট, ওকে, সো শর্করা খাওয়া যাবে না, এই টাইপের। সো কিটোসিস রোগের কারণ কি? এটা হচ্ছে আমাদের শর্করা বিপাক। 67, নগ্নবীজি উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দিনিষেক ঘটে? এফেড্রাতে দিনিষেক ঘটে। আমরা জানি নগ্নবীজি উদ্ভিদের মধ্যে সাধারণত দিনিষেক ঘটার কথা না, কারণ দিনিষেক হচ্ছে আমাদের আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, বাট ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। এফেড্রাতে দিনিষেক ঘটে, এবং এফেড্রা হতে আমাদের এফেড্রিন তৈরি হয়। ওকে, সো কোনটি দিনিষেক ঘটে? এটা হচ্ছে কি, এফেড্রা। এবং নিটাম কি? আহ নিটাম হচ্ছে কি আমাদের যে সাধারণত নগ্নবীজ উদ্ভিদে আমাদের কি জাইলেমে ভেসেল থাকে না, বাট নিটাম হচ্ছে ব্যতিক্রম, নিটামের জাইলেমে ভেসেল থাকে। ওকে, দেন 68, সাইকাসের শুক্রাণু কি? আমরা জানি সাইকাসের শুক্রাণু লাটিম আকৃতির, বহু ফ্লাজেলা যুক্ত। ওকে, এবং উদ্ভিদকুলে সর্বাপেক্ষা বড় বলা হয় যে সাইকাসের যে শুক্রাণুকে। ওকে, এটা হচ্ছে কি আমাদের বহু ফ্লাজেলা যুক্ত, এবং এটা কি লাটিমের আকৃতির বৃহদাকার শুক্রাণু। ওকে, দেন এবার জাস্ট জীববিদ্যা অংশের যেগুলো সেগুলো। 56, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? এর আগেও এই প্রশ্নটা অ্যান্সার করে আসছি। দেখো কিছু কিছু প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, এবং কোশ্চেনগুলো প্রায় সিমিলার, অনেকগুলো টপিক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতেছে। আচ্ছা, যাই হোক। 56, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থকে আমরা বলি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে আমাদের কি, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সি নাম্বারটা হচ্ছে সি4 চক্রের মানে প্রথম স্থায়ী পদার্থ। 57, ভাইরাস সংক্রমণের সাথে জড়িত কোনটি? ভাইরাস সংক্রমণের সাথে জড়িত হচ্ছে আমাদের কি, মাইক্রোসেফালি। ওকে, বাকি একটো ভাইরাস না, এগুলো বিভিন্ন ধরনের ইয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। সো ভাইরাস সংক্রমণের সাথে জড়িত কোনটি? এটা হচ্ছে মাইক্রোসেফালি। 58, পয়েসি গোত্রের ফল কোনটি? মনে রাখবো, পয়েসি গোত্রের ফল হচ্ছে সাধারণত ক্যারিওপসিস ধরনের, এবং মালভাসি গোত্রের ফল সাধারণত বেরি, সাইজোকার্প এবং ক্যাপসিউল, তিনটাই আমাদের বইয়ে দেয়া আছে। ওকে, সো বেরি, সাইজোকার্প, ক্যাপসিউল এগুলো হচ্ছে মালভাসি গোত্রের ফলের বৈশিষ্ট্য, এবং ক্যারিওপসিস বৈশিষ্ট্য কার? আমাদের যে ধান আছে, বা আমি অন্যভাবে বলতে গেলে পয়েসি গোত্রের যে ফল আছে তারা কি ক্যারিওপসিস। দেন 59, ঘাসফড়িং এর রক্তকণিকাকে কি বলে? ঘাসফড়িং এর তো রক্ত থেকে হিমোসিল নামক রক্ত গহ্বরে পূর্ণ থাকে রক্তগুলা, এবং এই রক্তগুলার যে কোষ, কোষ যদি আমরা বলি তাহলে তার নামের শেষে সাইট থাকবে। তার স্বাভাবিকভাবে এটার নাম হওয়া উচিত কি, হিমোসাইট। ওকে, সো তাই এই রক্তকণিকাকে বলা হয় কি আমাদের হিমোসাইট। ওকে, রিলেট করে একটু পড়া আর কি। আচ্ছা, 60 নাম্বার, জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, এখন খেয়াল করো কোনটাতে আছে। ওকে, এটা কিন্তু অনেক ফেমাস কোশ্চেন, অনেক পরীক্ষায় আসতো এবং বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতো। জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। বাকি একটাও দেখো কোনো না কোনো ঝামেলা আছে। ওকে, জেনেটিক্যালি মডার্ন, মডিফিকেশন, আবার এখানে দিয়ে দিচ্ছে মাইক্রো। ওকে, অ্যান্সার কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। 61, কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি? সো অম্লত্ব ক্ষারকত্ব এখানে কিন্তু কোষ গহ্বর কিন্তু অপশনে নাই, দেখো ভাইয়া। সো যেহেতু নাই, তো আর কোষের ভিতরে কোনো একটা অন্য কোনো একটা পদার্থ বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হয়? সাইটোপ্লাজম। ওকে, অম্লত্ব ক্ষারকত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গন হচ্ছে কি আমাদের সাইটোপ্লাজম। বাকি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আনসার হয় না। ওকে, সাইটোপ্লাজম হবে কি আমাদের কোষের অম্লত্ব ক্ষারকত্ব, এটাই তো ভূমিকা রাখে, তাই না? এটাই যেহেতু সাইটোপ্লাজম কি বলি, কোষের যে তরল পদার্থ গুলা, এগুলা কিন্তু আমরা বলতেছি কি সাইটোপ্লাজম। আর কোষ গহ্বর তো আমরা এখানে অপশনে পাচ্ছি না। ওকে, সাইটোপ্লাজম এখানে বেস্ট আনসার। 62, মেটাকাইনেসিস কখন ঘটে? মেটাকাইনেসিস ঘটে আমাদের হচ্ছে মেটাফেজ। মেটাকাইনেসিস ঘটে কি আমাদের মেটাফেজে। ক্রোমোজোম গুলা যে বিষুবীয় অঞ্চলে যে আসতেছে, এই আসার প্রক্রিয়াকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। বিষুবীয় অঞ্চলে এসে সর্বোচ্চ মোটা ও খাটো হয়ে যায়।
কোন দশায়? এটা মেটাফেজ দশায়। আর এই যে বিষুবীয় অঞ্চলে আসতেছে ক্রোমোজোমগুলো এবং সর্বোচ্চ মোটো খাটো আকার ধারণ করতেছে, ওকে, তো এই বিষুবীয় অঞ্চলে আসার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি? মেটাফেজ, সরি মেটাকাইনেসিস। মানে কাইনেসিস মানে হচ্ছে প্রক্রিয়া, ওকে, এসিস মানে প্রক্রিয়া। 63 ক্যালভিন চক্রে, আচ্ছা মানে মেটাফেজের মধ্যে আরো কিছু জিনিস তোমরা মনে রাখতে পারো। মেটাফেজে আর কি হয়? সর্বোচ্চ মানে খাটো ও মোটা হয়। সো এগুলো মনে রাখতে পারো। মেটাফেজ দিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, যে ল্যাপটোটিনে কি হয়? প্রোফেজ ওয়ানের ল্যাপটোটিন মানে অনেকটা তো মাঝামাঝি দশা, তো একটু কিছুটা মিল আছে। ল্যাপটোটিনে কি হয়? পোলারাইজড বিন্যাস হয়। ল্যাপটোটিনে আমাদের পোলারাইজড বিন্যাস হয়, ফ্লাওয়ার বুকে তৈরি হয়, ওকে। সো এগুলো একটু দেখবা। তারপর জাইগোটিনে কি হয়? মানে প্রোফেজ ওয়ানের সবগুলা পর্যায়ে একটু তোমাকে দেখতে হবে। জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো একটু দেখতে হবে কোনটা থেকে। সো আমি যদি বলতেছিলাম যেটা, যে জাইগোটিনে কি হয়? ক্রোমোজোমগুলো জোর বাঁধে, আর জোর বাঁধা ক্রোমোজোমগুলোকে বলা হয় ভাইভ্যালেন্ট। আর ক্রোমোজোমগুলো জোর বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনেপসিস। কি বললাম? জোর বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনেপসিস, আর জোর বাঁধা ক্রোমোজোমকে বলা হয় ভাইভ্যালেন্ট। আর ওদিকে না বাড়াই, তোমরা একটু পড়ে নিও। 63 ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক কোনটি? ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক কি আমাদের? আর ইউবিপি, ওকে, আর ইউবিপি। আর ইয়ার C4-এ কি হয়? ফসফোইনাল পাইরুবিক অ্যাসিড, ওকে। সো কেলভিন চক্রে বা C3 চক্রে হচ্ছে আর ইউবিপি। 64 বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? এটা হচ্ছে ডিএনএ প্রোভ। ডিএনএ প্রোভ ইয়ার মাধ্যমে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ যেটা, এটা শনাক্ত করা হয়। জিন ক্লোনিংও না, ডিএনএ হাইব্রিডাইজেশন না, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তো প্রশ্নই ওঠে না। 65 অ্যান্টিকোডন পাওয়া যায় কোনটিতে? সো জিআরএনএ হচ্ছে কি আমাদের জেনেটিক আরএনএ, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর ডিএনএ তো ডিএনএ। টিআরএনএ কে আমরা বলতেছি ট্রান্সফার আরএনএ। এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ তে কি পাওয়া যায়? আমাদের অ্যান্টিকোডন পাওয়া যায়। মানে এগুলোই তো আমাদের অ্যান্টিকোডন নিয়ে আসে, তাই না? ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করে। সো দেন 66 গাটেশন কোথায় থাকে আমাদের? মানে প্রশোধনের জন্য একটা হচ্ছে পত্ররন্ধ্র কাজ করে, একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র যেটাকে আমরা বলি, এটা হচ্ছে বা হাইডাথোড। পানি পত্ররন্ধ্রের আরেক নাম কি? হাইডাথোড। সো হাইডাথোডে কি থাকে? মানে গাটেশন থাকে, ওকে। সো গাটেশন কোথায় করে? ওই যে পানি যে বের হয়ে যাওয়া, হাইডাথোড দিয়ে পানি বের হয়ে যাওয়াকে আমরা বলতেছি গাটেশন। আর এটা গাটেশন তার মানে কোথায় ঘটবে? হাইডাথোডে ঘটবে। স্ট্রোমাটা, স্ট্রোমা, এগুলো তো তো মানে এগুলো তো সব মানে মেইন যে প্রশেধন, ওকে। সো সেইটার পত্ররন্ধ্রের অংশ। এখানে তো আমরা পত্ররন্ধ্রের কথা বলতেছি না, আমরা এখানে হাইডাথোড থোডের কথা বলতেছি বা পানি পত্ররন্ধ্রের কথা বলতেছি। 67 নিচের, আচ্ছা এটার অ্যান্সার হবে কি আমাদের? হাইডাথোড। 67 নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত নয়? সো এই প্রশ্নটা এর আগেও আমি অনেক জায়গায় দেখছি, মানে অনেক পরীক্ষায় আসছে। সো নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত নয়? সো কেঁচো, নেফ্রিডিয়া, ঠিক আছে, ওকে। কেঁচোতে মানে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকবে। তারা মাছ একাই নোটার মাথা, যেহেতু এটা পানি সংবহন তন্ত্র থাকবে। চিংড়ি, চিংড়িতে কি থাকবে? আর্থ্রোপোডা, যেহেতু এটাতে হিমোসিল থাকবে। বাট গোলকৃমি, শিখাকোষ। শিখাকোষ হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস মানে পর্বের অন্তর্গত। এখন প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কি হয়? চ্যাপ্টা হয়। প্লাটিহেলমিনথেস মানে কি? চ্যাপ্টা কৃমিদের যে পর্ব, এটাকে আমরা বলতেছি কি? প্লাটিহেলমিনথেস। সো তার মানে শিখাকোষ যদি এখানে হইতো তাহলে এখানে চ্যাপ্টা কৃমি হলে মিলতো, বাট এখানে দিচ্ছে গোল কৃমি। তাই সম্পর্কযুক্ত নয় কোনটা? গোল কৃমি এবং শিখাকোষ, এই দুইটা সম্পর্কযুক্ত নয়, এটা চ্যাপ্টা কৃমি হওয়া উচিত ছিল। 68 কোন প্রাণীর রক্তকণিকায় শ্বাসরঞ্জক থাকে না? তো শ্বাসরঞ্জক থাকে না কাদের? রক্তকণিকায় আমরা জানি শ্বাসরঞ্জক থাকে না হচ্ছে ঘাস ফড়িংয়ের, ওকে। ঘাস ফড়িংয়ের রক্তকণিকায় কোনো ধরনের শ্বাসরঞ্জক থাকে না। দেন 69 কিটোসিস রোগের কারণ কি? আগের প্রশ্ন, এটা হচ্ছে কি আমাদের শর্করা বিপাক। 70 জীবের কোন প্রজাতির এক্সেড হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে কি বলে? সো জিনের যে সমষ্টি তাকেই তো আমরা বলতেছি না জিনোম? জিনের যে সমষ্টি তাকেই তো আমরা বলতেছি জিনোম, তাই না? সো জীবের কোন প্রজাতির এক্সেড হ্যাপ্লয়েড ক্রোমোসোমে বিদ্যমান জিনের সমষ্টি কি বলে? জিনের সমষ্টিকে আমরা বলতেছি জিনোম। লিথাল জিনের ফলাফল কোনটি? সো যখন এখানে আমাদের লিথাল জিন বলছে, লিথাল জিনের প্রথম কথা হচ্ছে লিথাল জিন কখন হয় ভাইয়া? লিথাল জিন হয় আমাদের মনোহাইব্রিড ক্রসে, আমরা জানি। সো মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা জানি সাধারণ অনুপাত হওয়ার উচিত ছিল 3:1। কিন্তু এটা কি হয় যখন আমাদের ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে মানে সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং লিথাল জিন সবগুলার ক্ষেত্রে 1:2:1 হওয়া উচিত ছিল। বাট লিথাল জিনে একটা যে মারা যায়, এর জন্য এটার অনুপাত হয় 2:1। সো এখানে মূলত 4:1 জায়গায় যদি 2:1 থাকতো, তাহলে আমাদের কি হতো? অ্যান্সারটা ঠিক ছিল। বাট 2:1 তো এখানে অ্যান্সার নাই। তার মানে এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক, ওকে, এটা ব্ল্যাঙ্ক, ওকে। সো এখানে অ্যান্সার নাই। লিথাল জিনের ফলাফল কি হবে? 2:1 হবে। আচ্ছা, দেন যদি আমরা দেখি 75 মধ্যকর্ণের সংক্রমণকে কি বলে? আমরা জানি মধ্যকর্ণের সংক্রমণকে বলা হয় আমাদের ওটাইটিস মিডিয়া।
বাকিগুলো যদি বলি, বাকিগুলো যদি এমফাইসেমা, সাইনোসাইটিস, তো আমাদের যে সাইনোসাইটিস যে প্রবলেম হয়, ওকে, ম্যাগজিলা, তারপর ফ্রন্টাল এথময়েডাল, এগুলো হচ্ছে সাইনোসাইটিস। আর এমফাইসেমা কি, ফুসফুসের। ব্রঙ্কাইটিস কি, আমাদের যে মানে ফুসফুসেরই সমস্যা, ওকে। এমফাইসেমা, ব্রঙ্কাইটিস এগুলো হচ্ছে ফুসফুস। আর মধ্যকর্ণের সংক্রমণকে আমরা বলতেছি হচ্ছে ওটাইটিস মিডিয়া। 76, মানবদেহের বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন, বাট ইম্পর্টেন্ট। মানবদেহের বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কি, আমাদের হাইপোথ্যালামাস। মানবদেহের বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। 77, ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায়? মনে রাখবো, যখন আমরা পরিণত বয়সে প্লীহা এবং যকৃতে লোহিত রক্তকণিকা এসে ভাঙে, এবং প্লীহাকে তো লোহিত রক্তকণিকার কবরস্থানে বলা হয়, বাট যকৃতেও প্রচুর পরিমাণে রক্তকণিকা ভাঙে। আমরা জানি যকৃতে রক্তকণিকা ভেঙে কি হয়, মানে লোহিত রক্তকণিকা ভেঙে আম, প্রথমে হচ্ছে FeTA2+ যুক্ত রঞ্জক, তারপর হচ্ছে গ্লোবিন অংশ থাকে। দেন এই গ্লোবিন প্রোটিন থেকে আমাদের বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো উৎপন্ন হয়। এখন যেটা বলতেছিলাম, আমাদের ভ্রূণাবস্থায় যখন প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা উৎপন্ন হতে হয়, তখন আমাদের যকৃৎ নিজেই, যেখানে পরিণত বয়সে যকৃৎ লোহিত রক্তকণিকাকে ভাঙে, বাট ভ্রূণাবস্থায় যকৃৎ নিজেই লোহিত রক্তকণিকাকে তৈরি করে। যেখানে কি হবে, ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্তকণিকাকে আহ তৈরি করে কে, আমাদের যকৃৎ, ওকে। আর অস্থিমজ্জা তো প্রাপ্তবয়স্ক মানুষে তৈরি হয়, ওকে। আর ভ্রূণীয় অবস্থায় কে তৈরি করে, যকৃৎ, ওকে। দেন 78, প্রি-এমআরএনএ এর অ্যাডিনিন নিউক্লিওটাইডকে বলা হয় পলি এ টেইল, ওকে, এটা একটু মনে রাখবো। প্রি-এমআরএনএ এর অ্যাডিনিন নিউক্লিওটাইডকে বলা হয় কি, পলি এ টেইল। 79, কোনটি স্টিলীয় অংশ নয়? সো স্টিলীয় অংশ নয় কারা ভাইয়া, তুমি দেখো ভাইয়া, অ্যাপিডার্মিস, এন্ডোডার্মিস, হাইপোডার্মিস, এগুলো সবই স্টিলীয় অংশ। স্টিলীয় তো দুই ধরনের, একটা হচ্ছে বহিঃস্থিলী আর একটা হচ্ছে অন্তঃস্থিলী। কিন্তু তুমি যদি ভাস্কুলার বান্ডেলের কথা একটু চিন্তা করো, ভাস্কুলার বান্ডল, তারপর গ্রাউন্ড মেরিস মানে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এগুলা কিন্তু আমাদের স্টিলের বাহিরের অংশ, ওকে। সো ভাস্কুলার বান্ডেল, এখান থেকে যে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, ওকে, বা পরিবহন টিস্যু, আমাদের পরিবহন টিস্যু কিন্তু আমাদের স্টিলের অংশ না। বইয়ে তুমি একটু চার্টটা দেখবা যে আমাদের ভাস্কুলার বান্ডেল কিন্তু আমাদের স্টিলের অংশ নয়। তাহলে এখানে অ্যান্সার হবে কি, আমাদের স্টিলের অংশ নয় ভাস্কুলার বান্ডেল, বাট এপিডার্মিস, এন্ডোডার্মিস এবং হাইপোডার্মিস সবগুলাই কি আমাদের স্টিলের অংশ। 80, সাইব্রিড শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? ওকে, সাইব্রিড প্রক্রিয়া হচ্ছে আমাদের কি, আমাদের প্রথম কথা হচ্ছে প্রোটোপ্লাস্টের যে ফিউশন বা প্রোটোপ্লাস্টের যে সংযোজন, এটার মাধ্যমে কি হয় আমাদের, অর্থাৎ সাইটোপ্লাজম, দুইটা সাইটোপ্লাজম মিলিত হয়ে আমরা সাইব্রিড তৈরি করি, তাই না? এর মাধ্যমে আমরা কি করি, আলু এবং টমেটোকে যুক্ত করে আমরা পমেটো উদ্ভিদ তৈরি করছি, ওকে, এটা আমরা জানি। এখন তোমাদের অনেকে মনে হতে পারে ভাই এটা তো হাইব্রিডাইজেশনের মধ্যে পড়ে, কিন্তু উত্তর হচ্ছে না ভাইয়া। বইয়ে তোমরা দেখবা যে টিস্যু কালচার যেখানে আলোচনা করছে, টিস্যু কালচারের ফলে যে কয়েকটা মানে যেই উদ্ভিদে যে নতুন জাতের উদ্ভাবন হয়েছে, সেখানে টিস্যু কালচারের মধ্যে আমাদের সাইব্রিডের কথা বা প্রোটোপ্লাস্ট ফিউশনের কথা আমাদের আলোচনা করা আছে, ওকে। সো তাহলে ওই হিসাবে অ্যান্সার হবে কি, আমাদের টিস্যু কালচার, ওকে। সো এখানে কি হয়, আমরা বলছিলাম সাইব্রিডের একটা উদাহরণ কি, টমেটো, মানে তোমরা জানো হয়তো বা আলু এবং টমেটো, ওকে, এটা মানে অনেকেই পড়ছো, ওকে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো ক্লাসটি কেমন লাগলো জানাতে পারো, এন্ড এরকম আরো ক্লাস চাও কিনা অন্যান্য সাবজেক্টের উপর, আমাকে কমেন্টে জানাতে পারো। এন্ড যদি ক্লাসটি ভালো লাগে, একটা লাইক দিতে পারো, ওকে। সো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।